নমস্কার, নিউজ 18 ডিজিটালে আপনাদের স্বাগত। আমি অর্ণব হাজার রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে ফেসবুক লাইভ নিয়ে। কালীঘাট তৃণমূল কংগ্রেস শেষমেশ সোমনাথ চট্টোপাধ্যায়ের নাম নিল। সিপিআইএম এর সোমনাথ স্মরণ করে কালীঘাট তৃণমূল তাদের নির্বাচিত বা তাদের প্রতিনিধি শোভনদেব চট্টোপাধ্যায়, বালিগঞ্জের বিধায়ক, তাকে বিরোধী দলনেতা করার আবেদন রাখল শেষমেশ আদালতে। কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চে একক বেঞ্চে নির্দেশ চ্যালেঞ্জ করে কালীঘাট তৃণমূল কংগ্রেসের শোভনদেব চট্টোপাধ্যায়ের করা মামলার শুনানি চলছে এবং সেই শুনানিতে আজ স্পিকার কতটা নিরপেক্ষ হতে পারে তার উদাহরণ টানতে গিয়েই সিপিআইএম এর বোলপুরের প্রাক্তন সাংসদ সোমনাথ চট্টোপাধ্যায়ের নাম নিল কালীঘাট তৃণমূল কংগ্রেসের অন্যতম আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবং এক্ষেত্রে শোভনদেব চট্টোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস তাদের প্রতিনিধি ছিল এবং তাকে বিরোধী দলনেতা প্রথমে সম্ভাষণ করা হয় বলে তাদের যুক্তি, তাদের দাবি। এবং আমাদের বিধানসভার যিনি স্পিকার, যিনি অধ্যক্ষ রথীন্দ্রনাথ বোস, তাকে তার যে সূচনা ভাষণ, সেই সূচনা ভাষণে তাকেই বিরোধী দলনেতা বলেছিলেন। শেষমেশ স্পিকারের একটা সিদ্ধান্ত, যে সিদ্ধান্ত হবে নিরপেক্ষ, আনবায়াসড, এবং সেই স্পিকারের আচরণ, স্পিকার কেমন হতে পারে তার উদাহরণ হিসেবেই সোমনাথ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ টানলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চে যে স্পিকারের সিদ্ধান্ত যে ত্রুটিপূর্ণ ছিল এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে যে ফর্মুলায় বিধানসভা স্পিকার তাকে মনোনীত করেছে বিরোধী দলনেতা, সেটাই চ্যালেঞ্জ করেছে কালীঘাট তৃণমূল কংগ্রেসের শোভনদেব চট্টোপাধ্যায়। সেই মামলার স্মরণেতেই এবার সেই মামলার সওয়াল জবাব পর্বেতেই আজ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সরাসরি সোমনাথ চট্টোপাধ্যায়কে দরাজ সার্টিফিকেট দিয়ে সোমনাথ চট্টোপাধ্যায় পার্টির ঊর্ধ্বে উঠে তিনি যেভাবে নিরপেক্ষভাবে লোকসভার অধিবেশন চালিয়েছেন, লোকসভার বিভিন্ন কাজ সামলেছেন এবং দেশে লোকসভার সাংসদ হিসেবে বোলপুরের সিপিআইএম এর প্রতীকে নির্বাচিত হওয়ার পরও তিনি তার যে ভূমিকা রেখে গেছেন, তার যে অবদান রেখে গেছেন, সেই অবদান অনস্বীকার্য এবং স্পিকার যদি হতে হয় তাহলে তার মতোই হওয়া উচিত। অর্থাৎ আমাদের রাজ্যের বিধানসভা স্পিকার যে ভূমিকা নিয়েছে সেই ভূমিকা একেবারেই নাপাসান কালীঘাট তৃণমূল কংগ্রেসের। তাই এবার স্পিকারের সিদ্ধান্তে যে ভুলচুক রয়েছে, ত্রুটি বিচ্যুতি রয়েছে, সেগুলো তুলে ধরার জন্য তাকে, অর্থাৎ আমাদের রাজ্যের বিধানসভা স্পিকারকে তুলনায় টানা হলো সিপিআইএম এর প্রতীকে জেতা সোমনাথ চট্টোপাধ্যায় লোকসভা স্পিকারের সঙ্গে। এবং বিষয়টি আদালতে কতটা চিনে ভিজল তা হয়তো জাজমেন্টটি বিষয়টি স্পষ্ট বোঝা যাবে। একই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের বিধানসভার, তাকে যেভাবে নির্বাচন করা হয়েছে সেই পদ্ধতিটাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে প্রথমে বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে মামলা করে শোভনদেব চট্টোপাধ্যায়। সেখানে বিচারপতি কৃষ্ণা রাও অন্তর্বর্তী কোনো নির্দেশ দিতে অস্বীকার করে, অর্থাৎ বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে যে সিদ্ধান্ত স্পিকার নিয়েছে আমাদের বিধানসভার, সেটাতেই কার্যত সিলমোহর দেয় একক বেঞ্চ। এই নির্দেশ দিয়ে আপাতত অন্তর্বর্তী কোনো হস্তক্ষেপ করার প্রয়োজন নাই স্পিকারের সিদ্ধান্তের উপরে, এমনটা তার নির্দেশে জানায়। এবং শোভনদেব চট্টোপাধ্যায় কাজী প্রাথমিকভাবে সিঙ্গেল বেঞ্চে পর্যদস্ত হয়, তাই ওই নির্দেশটাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে তিনি মামলা করেন এবং সেই মামলার আজকে প্রায় 3 দিন ধরে শুনানি হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষিতে আজকেও শুনানি হয় এবং সেই শুনানি আজকে সব পক্ষে সওয়াল জবাব শেষ হয়েছে এবং মামলাটি রায়দানের জন্য প্রাথমিকভাবে সেটিকে রিজার্ভ করা হয়েছে, অর্থাৎ রায়দানের জন্য আপাতত স্থগিত রাখা হয়েছে। আগামী সপ্তাহে বা যে কোনো দিন এই মামলা রায়ের জন্য আসবে। তবে এক্ষেত্রে এই সোমনাথ স্মরণে কালীঘাট তৃণমূল কংগ্রেসের যাওয়া তা কিন্তু অত্যন্ত ইঙ্গিতপূর্ণ, কারণ কালীঘাট তৃণমূল কংগ্রেস যারা একসময় সিপিআইএম এর বিরুদ্ধে লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায় এরা যে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় এনেছিলেন, সেই সিপিআইএম এর একজন সাংসদ, একজন ব্যক্তি, তাকে স্মরণ করে বা তার নাম নেই এই মামলা তারা উতরাতে চাইলেন এবং স্পিকারের সঙ্গে তুলনা টানলেন। তা কিন্তু এজলাস দেখলো এবং অবশ্যই রাজ্য রাজনীতিতে সেটাও একটা উদাহরণ হয়ে থাকবে। তবে আজকে বিচারপতি শম্পা সরকার, যিনি প্রিজাইডিং জজ, এই মামলা সেই অর্থে বিশেষ কিছু তার পর্যবেক্ষণ রাখেননি। তিনি উভয় পক্ষের বক্তব্যই শুনেছেন, বিভিন্ন জাজমেন্ট সেগুলিকে রেফার করা যে মামলা, সেই জাজমেন্ট তিনি বোঝার জন্য বেশ কয়েকবার মন্তব্য ছুড়েছেন এবং তিনি বলেছেন, যেটা বারবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় তারা বলতে চেয়েছেন, যে যেহেতু বিধানসভার যে কার্যপদ্ধতি, সেই কার্যপদ্ধতি বা কার্যপ্রণালীর মধ্যে কোথাও এরকমটা নেই, অর্থাৎ কোথাও এই বিষয়টা নেই যে কোনো একটা ডিবেট হচ্ছে বিধানসভার
আলোচনা হচ্ছে সেই আলোচনার কোনো অংশ নিয়ে হাইকোর্ট কাটাছাড়া করছে এরকমটা নয়। এবং অর্থাৎ বিধানসভার আলোচনা বা ডিবেটের কোনো বিষয় হলে সেটা আদালত হস্তক্ষেপ করতে পারে না, কিন্তু এটা ডিবেটের কোনো বিষয় নয়। স্পিকারের একটা অ্যাডমিনিস্ট্রেটিভ সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে কলম চালাতে পারে কলকাতা হাইকোর্ট, জুডিশিয়ারি সেই ক্ষমতা রয়েছে। সুপ্রিম কোর্টে বিভিন্ন উদাহরণ টেনে এই প্রসঙ্গ আনা হয়, বিধানসভার বিষয়গুলিকে নিয়ে এইভাবেই প্লেস করা হয় বিচারপতিদের সামনে, এবং সেই মামলা সওয়াল জবাব হয়েছে। এবং এক্ষেত্রে বিচারপতি শম্পা সরকার তারও প্রাথমিকভাবে তিনি বলেছেন যে এক্ষেত্রে হু ইজ রেকগনাইজড আইনে এটাই মেন, এবং এই মামলার বিচার্যের বিষয় হিসেবে সেটাই মূল। অর্থাৎ কে বিরোধী দলনেতা হবে এই প্রশ্নের উত্তর খোঁজাটাই এই মামলার অন্যতম কাজ, এমনটা তিনি বলেছেন। কাজেই মামলাটির শুনানি শেষ হয়েছে, অর্থাৎ শোভনদেব চট্টোপাধ্যায়ের করা মামলার শুনানি শেষ হয়েছে। রাজ্যের পরবর্তী বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় থাকবেন কি থাকবেন না তার ভবিষ্যৎ নির্ধারিত হয়তো হলেও হতে পারে, কারণ প্রাথমিকভাবে সিঙ্গেল বেঞ্চে কোনো হস্তক্ষেপ করেনি, ডিভিশন বেঞ্চ হস্তক্ষেপ করতেও পারে নাও পারে। কাজে সিঙ্গেল বেঞ্চের রায়টা কি বহাল রাখতে পারে, আবার অন্য কিছুও ভাবতে পারে। কাজেই কি হবে সেটার ওপর কিছুটা হলেও তো নির্ভর করছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আগামী দিনে বিরোধী দলনেতা থাকবেন কি থাকবেন না। তবে আপাতত বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় থাকছেন, সেখানে কোনো রকম হস্তক্ষেপ হয়নি। এই মামলার শুনানি শেষ হয়েছে ডিভিশন বেঞ্চে, রায়দান আপাতত স্থগিত করা হয়েছে। আপাতত এইটুকু খবর দেওয়ার জন্য আপনাদের সঙ্গে ফেসবুক লাইভে আসা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।